প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের উপর রিভিশন ক্লাস নিচ্ছিলাম। এই অধ্যায়ের উপর যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি মোটামুটি তোমাদের শিখিয়েছি। তো শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের উপর কয়েকটা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো আমরা দেখব। আমরা সৃজনশীল প্রশ্ন এবং এগুলোর উত্তর কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। আমি আশা করছি তোমরা আমার সাথে সাথে এগুলো খাতায় লিখবে এবং সেই অনুযায়ী তোমরা অনুশীলন করবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে শুরু করি। আমরা তাহলে এই অধ্যায়ের উপর কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় দেখব। প্রথমে আমরা সমস্যাগুলো লিখে নিই, খাতায় লিখে নিই। তোমরা আমার সাথে সাথে লিখে নিও। আমি তোমাদেরকে সমস্যাগুলো দেখাচ্ছি। একজন বিজ্ঞানী দাবি করলেন যে তার উদ্ভাবিত ইঞ্জিনটি ধরা যাক 480 কেলভিন এবং 250 কেলভিন। তাপমাত্রার মধ্যে কার্যরত এবং তা 48% দক্ষ। তাহলে উদ্দীপকটা কি দেখো। উদ্দীপকটা আমি বলছি, একজন বিজ্ঞানী দাবি করলেন যে তার উদ্ভাবিত ইঞ্জিনটি 480 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত এবং তা 48% দক্ষ। এটা হলো উদ্দীপক। আমরা গ এবং ঘ এর প্রশ্নগুলো দেখি এবং এই দুইটা প্রশ্ন কিভাবে সমাধান করা যায় সেটাও আমরা দেখব। তো গ এ বলা হচ্ছে কি যে ইঞ্জিনটি উৎস থেকে, গতে বলা হচ্ছে কি ইঞ্জিনটি উৎস হতে 2.5 × 10⁶ জুল 2.5 × 10⁶ জুল ইঞ্জিনটি উৎস হতে 2.5 × 10⁶ জুল তাপ শক্তি গ্রহণ করে। তাপ শক্তি গ্রহণ করলে তা কতটুকু কাজ করবে। তাহলে গ নম্বর প্রশ্নটা কি দেখো, বলা হচ্ছে কি যে ইঞ্জিনটি যদি উৎস হতে 2.5 × 10⁶ জুল তাপ শক্তি গ্রহণ করে তাহলে তা কতটুকু কাজ করবে, ইঞ্জিনটা কতটুকু কাজ করবে সেটার মান নির্ণয় করতে হবে, কৃত কাজ W। আর ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এই যে বিজ্ঞানী বললেন যে তার ইঞ্জিনটা 48% দক্ষ, তাহলে তার দাবিটা যথার্থ কিনা, তার দাবিটা সঠিক কিনা সেটা যাচাই করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে ঘ নম্বরে বলা হচ্ছে কি যে বিজ্ঞানীর দাবি সঠিক কি, যৌক্তিক বিশ্লেষণ করো, মানে গাণিতিক ভাবে দেখাতে হবে যে তার দাবিটা সঠিক কিনা, সেটা আমরা দেখাবো।
তাহলে প্রশ্নটা আমরা একবার দেখে নিই। কি বলা হচ্ছে যে একজন বিজ্ঞানী দাবি করলেন যে তার উদ্ভাবিত ইঞ্জিনটি 480 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত এবং তা 48% দক্ষ। তিনি দাবি করলেন। আচ্ছা, এখন গতে বলা হচ্ছে কি যে ইঞ্জিনটি উৎস হতে যদি এত জুল তাপশক্তি গ্রহণ করে তাহলে তা কতটুকু কাজ করবে এটা বের করতে বলা হচ্ছে। আর ঘতে কি বলা হয়েছে, বিজ্ঞানীর দাবি সঠিক কিনা, অর্থাৎ বিজ্ঞানী যে দাবি করেছেন যে তার ইঞ্জিনটি 48% দক্ষ, সেটা সঠিক কিনা সেটা আমরা গাণিতিক ভাবে দেখাবো। এই হলো আমাদের প্রশ্ন। তো শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটা তুলে নাও, আমি সমাধানটা কিভাবে করা যায় তোমাদেরকে দেখাবো। তো আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমি প্রশ্ন দুটো মুছে দিই, উদ্দীপকটুকু আমাদের প্রয়োজন আছে, প্রশ্নটুকু মুছে দিই। গতে বলা হচ্ছে কি কি দেওয়া আছে, উৎসের তাপমাত্রা T1 সমান 480 কেলভিন, তাপ গ্রাহকের তাপমাত্রা T2 এটা হলো 250 কেলভিন। আর বলা আছে কি যে ইঞ্জিনটি যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে তার মান হচ্ছে 2.5 × 10⁶ জুল। তাহলে গৃহীত তাপ গৃহীত তাপকে Q1 দ্বারা প্রকাশ করা হয় 2.5 × 10⁶ জুল। তাহলে আমরা বের করব কৃত কাজ W = ইঞ্জিন দ্বারা কৃত কাজের মান কত সেটা আমরা নির্ণয় করব। তো দেখো এখানে প্রথমে আমরা যেটা বের করব সেটা হলো যে এখানে তো গৃহীত তাপের পরিমাণ দেওয়া আছে। আমরা প্রথমে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে যে ইঞ্জিনটা কি পরিমাণ তাপ বর্জন করে, ইঞ্জিনটা তাপ গ্রাহকে কি পরিমাণ তাপ বর্জন করে ওই তাপের পরিমাণটা প্রথমে নির্ণয় করব, তারপরে সেখান থেকে কাজের পরিমাণ কত সেটা আমরা পেয়ে যাব। তো দেখো আমরা সূত্রটা কিভাবে ব্যবহার করতে পারি, দেখো আমরা জানি Q1/T1 সমান Q2/T2। এখান থেকে Q2 অর্থাৎ ইঞ্জিনটা কি পরিমাণ তাপ বর্জন করে সেটার মান আমরা নির্ণয় করি। তো সেটার জন্য আমরা কি করি, Q2T1 সমান Q1T2 বা Q2 সমান Q1T2/T1। মান বসিয়ে দেই। Q1 এর মান হলো 2.5 × 10⁶ ইনটু T2, T2 হলো 250/250 এখানে T1 এর মান হলো 480 এত জুল। তো তোমরা হিসাব করে ফেলো, তোমরা নিশ্চয়ই এটা সহজে হিসাব করতে পারবে। আমি এটার মানটা বলে দিচ্ছি, এটার মান আসে এরকম 1.6 × 10⁶ জুল। এটা হিসাব করলে তোমরা পেয়ে যাবে 1.6 × 10⁶ জুল। অর্থাৎ ইঞ্জিনটা যে পরিমাণ তাপ বর্জন করে এই বর্জিত তাপের পরিমাণ হচ্ছে কত, 1.6 × 10⁶ জুল। তাহলে ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজ W কি হবে, সুতরাং এভাবে লিখি যে সুতরাং W Q1 - Q2। Q1 হলো 2.5 × 10⁶ মাইনাস 1.6 × 10⁶। তাহলে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে কত, 9 × 10⁵ জুল। বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে 9 × 10⁵ জুল। অর্থাৎ ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে কি 9 × 10⁵ জুল। তাহলে গতে যেটা বলা হয়েছিল যে ইঞ্জিনটা যদি উৎস থেকে 2.5 × 10⁶ জুল তাপশক্তি গ্রহণ করে তাহলে ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত এটা নির্ণয় করতে হবে। তো কাজের পরিমাণটা আসলে সরাসরি নির্ণয় করা যায় না। প্রথমে আমরা Q2 এর মান বের করব, অর্থাৎ ইঞ্জিনটা কি পরিমাণ তাপ বর্জন করে সেটার মান নির্ণয় করব। সেটার মান নির্ণয় করার পর কাজের পরিমাণ W সমান কি Q1 - Q2। এখান থেকে আমরা ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত সেটা আমরা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।
তো আমরা গ নম্বর প্রশ্নটা করলাম, এখন আমি ঘটা দেখাবো। তোমরা আশা করছি তুলে নিয়েছো এটা, গ নম্বরটা আমি তাহলে মুছে দিচ্ছি। এবার আমরা ঘ নম্বরটা দেখি। এখানে বলা হচ্ছে কি যে ইঞ্জিনটি ওই বিজ্ঞানী দাবি করলেন যে তার ইঞ্জিনটি 48% দক্ষ, অর্থাৎ তার ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 48%। তাহলে আমরা এখানে দেখাতে চাচ্ছি যে আসলে তার দাবিটা সঠিক কিনা, অর্থাৎ ইঞ্জিনের দক্ষতা কত এটা আমরা নির্ণয় করবো, নির্ণয় করে সেটা দেখবো যে 48% এর সমান হয় কিনা। তাহলে কিভাবে করা যায় দেখো, এখানে উৎসের তাপমাত্রা T1 হলো 480 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা T2 সমান 250 কেলভিন। সুতরাং ইঞ্জিনের দক্ষতা ইটা ইকুয়াল টু ওয়াট, আমরা জানি ইটা সমান 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100। শতকরায় প্রকাশ করার জন্য আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিব। তাহলে ইঞ্জিনের দক্ষতার সূত্র কি 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100, এই হচ্ছে ইঞ্জিনের দক্ষতার সূত্র। তাহলে মান বসিয়ে দিই, সবগুলো মানে আমাদের জানা আছে। 1 মাইনাস 250 বাই 480 ইনটু 100%। তো আমরা একটু ভেঙে ভেঙে করি, আমি কয়েকটা ধাপে ভেঙে ভেঙে দেখাচ্ছি। 1 মাইনাস, এখানে ভাঙালে 1 মাইনাস এখানে আসবে, 0 0 কেটে যাবে, তাহলে আসে 0.62 ইনটু 100। তাহলে এটা আসে মোটামুটি এরকম 38%। তাহলে কি দাঁড়ালো যে ইঞ্জিনের দক্ষতা আমরা হিসাব করে দেখলাম যে ইঞ্জিনের দক্ষতা আসলো 38%। তাহলে ওই বিজ্ঞানী যে দাবি করেছিলেন যে তার ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 48%, তাহলে তার দাবিটা কি সঠিক নয়, তাই তো? তার দাবি সঠিক নয়। তাহলে দেখা গেল যে ইঞ্জিনের দক্ষতা যে তিনি বলেছিলেন যে 48%, তাহলে সেটা তার দাবি সঠিক নয়। তো তোমরা আশা করছি গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করলাম আমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখবো এবং এটা সমাধান কিভাবে করা যায় সেটাও আমরা দেখবো। তো পরবর্তী প্রশ্নটা আমরা লিখে নিব। তো তোমরা একটা কাজ করো, এই যেটা আমি তুলেছি এখানে যেটা লিখেছি আশা করছি তোমরা সবাই তুলে নিয়েছো, আমি এটা মুছে দেব। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো। রেজা গবেষণাগারে একটি সিলিন্ডারে একটি সিলিন্ডারে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5000 সিসি অর্থাৎ 5000 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস নিয়ে কাজ করছিল। নাইট্রোজেন গ্যাস নিয়ে কাজ করছিল, তখন সিলিন্ডারের চাপ ছিল 3 বায়ুমণ্ডলের চাপের সমান। তখন সিলিন্ডারের চাপ ছিল
3 বায়ুমণ্ডলীয় চাপের সমান। আর গামা, গামা একটা ধ্রুবক তোমরা জানো, তো এখানে গামা মান দেওয়া আছে 1.4। আমরা ধরে নিলাম যে গামা মান 1.4। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে উদ্দীপকটা লিখে নিই। দেখো আমি একবার মুখে বলে দিচ্ছি। রেজা গবেষণাগারে একটি সিলিন্ডারে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5000 সিসি নাইট্রোজেন গ্যাস নিয়ে কাজ করছিল। তখন সিলিন্ডারের চাপ ছিল 3 বায়ুমণ্ডলীয় চাপ। 3 বায়ুমণ্ডলীয় চাপ এটা ছিল, বায়ুমণ্ডলীয় চাপের সমান ছিল, আর গামার মান হচ্ছে 1.4। তাহলে আমরা এখানে গ ঘ প্রশ্নগুলো দেখি। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন। গ নম্বর প্রশ্নটা আমি দেখি। গ নম্বর প্রশ্নটা কি দেখো, সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলে সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলে চাপের পরিবর্তন কত হবে? চাপের পরিবর্তন কত হবে, এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। আর ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে রেজা যদি গ্যাসের আয়তন হঠাৎ দ্বিগুণ করে, রেজা যদি গ্যাসের আয়তন হঠাৎ দ্বিগুণ করে, হঠাৎ বা দ্রুত বললেই তোমরা নিশ্চয়ই জানো যে তখন সেটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো বলা হচ্ছে কি যে রেজা যদি গ্যাসের আয়তন হঠাৎ দ্বিগুণ করে তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা। তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমাদের গাণিতিক ভাবে দেখাতে বলা হচ্ছে। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমরা প্রশ্নটা একবার দেখে নিই। কি বলা হচ্ছে, রেজা গবেষণাগারে একটি সিলিন্ডারে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5000 সিসি নাইট্রোজেন গ্যাস নিয়ে কাজ করছিল। তখন সিলিন্ডারের চাপ ছিল 3 বায়ুমণ্ডলীয় চাপের সমান, যেখানে গামা হচ্ছে 1.4। আচ্ছা, গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলে, সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলে চাপের পরিবর্তন কত হবে? চাপের পরিবর্তন কত হবে এটা বের করতে হবে। অর্থাৎ শেষের চাপ কত হবে সেটা বের করার পর আদি চাপ থেকে এই চাপটা মাইনাস করি, চাপের পরিবর্তন কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, ঘ নম্বরে কি বলা হচ্ছে, রেজা যদি গ্যাসের আয়তন হঠাৎ দ্বিগুণ করে তবে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। হঠাৎ যদি আয়তন দ্বিগুণ করে তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। তো তোমরা আশা করছি প্রশ্নটা তুলে নিয়েছো। আমি এই গ ঘ প্রশ্নটা মুছে দিই, উদ্দীপকটা লিখে দিয়ে মুছে দিচ্ছি আমি। তাহলে প্রথমে আমরা গ নম্বরটা অ্যান্সারটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। গ নম্বরে বলা হয়েছে কি যে সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন যদি অর্ধেক করা হয় তাহলে চাপের পরিবর্তন কত হবে। তো তোমরা জানো সমস্ত প্রক্রিয়া বেলাতে সূত্র কি, P1 V1 সমান P2 V2, এটা তোমরা জানো যে বয়েলের সূত্র, সেটা আমরা এখানে ব্যবহার করব। তো প্রথমে দেখি এখানে কি কি দেওয়া আছে। প্রথমে চাপ ছিল কত, আদি চাপ P1 সমান 3 atm, 3 বায়ুমণ্ডলীয় চাপ 3 atm। আর আদি আয়তন, তো আদি আয়তন যা ছিল সেটাকে আমরা ধরে নিলাম V1। তাহলে শেষ আয়তন কত হবে, বলা হয়েছে কি যে আয়তন অর্ধেক করা হলো।
তাহলে শেষ আয়তন V2 হচ্ছে কি V1 এর অর্ধেক, শেষ আয়তন হয়ে গেল V1 এর অর্ধেক। তখন শেষ চাপ কত হবে এটা আমরা নির্ণয় করব। এবং তার থেকে বের করব কি চাপের পরিবর্তন P2 P1। শেষ চাপ যদি P2 হয় তাহলে P2 P1, চাপ কতটুকু পরিবর্তন হয়েছে সেটা মান আমরা নির্ণয় করব। তো দেখো আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি, আগেই বলেছি যে এটা সমস্ত প্রক্রিয়া যেহেতু বলা হয়েছে কাজে এটা আমরা এখানে ব্যবহার করব হচ্ছে বয়লের সূত্র। তাপমাত্রা স্থির থাকবে যেটা হয় বয়লের সূত্র P1 V1 = P2 V2, এটা তোমরা জানো। P1 V1 = P2 V2 বা P2 সমান P2 এর মান বের করব P1 V1 বাই V2। আমরা সূত্রটাকে সাজিয়ে লিখলাম, এখন মান বসিয়ে দিই। P1 হলো 3 atm আর V1 টা V1 এ থাকুক, V2 এর মান হচ্ছে V1 বাই 2। তাহলে এটা উল্টে গিয়ে উপরে চলে আসে, V1 V1 ক্যান্সেল হয়ে যায়, এখানে 6 atm। তাহলে শেষ চাপ কত হলো 6 atm, গ্যাসের শেষ চাপ হয়ে গেল 6 atm। তাহলে এখানে বের করতে বলা হয়েছে চাপের পরিবর্তন, তার মানে P2 P1 এটা বের করলে হয়ে যায়। তো এখানে সুতরাং P2 P1 সমান 6 3, আদিতে চাপ ছিল 3 atm অর্থাৎ 3 atm, তাহলে চাপের পরিবর্তন হচ্ছে 3 atm। এই হলো আমাদের সমস্ত প্রক্রিয়া আয়তন অর্ধেক করলে চাপের পরিবর্তন কত হবে সেটা মান পাওয়া গেল 3 atm। এই হলো গ নাম্বার। তাহলে আশা করছি তোমরা গ নাম্বার প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো কিভাবে অ্যান্সার করতে হবে। তো আমি এটা মুছে দিচ্ছি, আমরা ঘ নাম্বারটাতে যাই। ঘ নাম্বারে কি বলা হয়েছিল যে যদি লেজার যদি চাপ হঠাৎ করে দ্বিগুণ করে তাহলে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে কিনা। এটা আমি এমনিতে বলতে পারি তাপমাত্রা পরিবর্তন তো অবশ্যই হবে, আয়তন দ্বিগুণ করি অর্ধেক করি যাই করি তাপমাত্রা পরিবর্তন হবে। তো আমি সেটা গাণিতিক ভাবে দেখাবো, আমাদের এখানে কথা হলো সেটা গাণিতিক ভাবে দেখাতে হবে। তাহলে কি হচ্ছে চাপ হঠাৎ করে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো, তাহলে আদি চাপ P1 সমান 3 atm, তাহলে শেষ চাপ P2 সমান হবে 6 atm, শেষ চাপ হয়ে গেল P2 সমান 6 atm। আচ্ছা, তারপরে এখানে আদিতে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, যাকে কিনা আমরা কেলভিনে নিয়ে যাব। আদি তাপমাত্রা T1 সমান 37 প্লাস 273 কেলভিন। তোমরা জানো সব তাপমাত্রায় আমরা সবসময় কেলভিনে নিয়ে যাব, সেলসিয়াসে কোনো হিসাব এখানে হবে না, সব কেলভিন। তাহলে এটা যোগ করলে আসে 310 কেলভিন। এটা হচ্ছে আদি তাপমাত্রা। শেষ তাপমাত্রা কত হবে সেটা আমরা নির্ণয় করব। শেষ তাপমাত্রা T2 = এটা আমরা নির্ণয় করব। তো দেখো তোমরা এখানে জানো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বেলাতে আমরা গামা ব্যবহার করে তিনটা সূত্র জানি। একটা হচ্ছে, আমি সূত্রগুলো একটু মনে করিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। একটা ছিল PV, P1 V1 টু দা পাওয়ার গামা সমান P2 V2 টু দা পাওয়ার গামা। এটা হচ্ছে যখন P আর V থাকবে। আচ্ছা, যখন T আর V থাকবে তাপমাত্রা এবং আয়তন থাকবে তখন T1 V1 টু দা পাওয়ার গামা মাইনাস 1 গামা মাইনাস 1 সমান T2 V2 টু দা পাওয়ার গামা মাইনাস 1। যখন তাপমাত্রা এবং আয়তন থাকবে তখন সূত্রটা হবে এরকম, ঠিক আছে। আর যখন তাপমাত্রা এবং চাপ থাকবে তখন সূত্রটা একটু ভিন্ন। P1 টু দা পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা
সমান T2 P2 to the power 1 minus gamma by gamma। এই সূত্রটা একটু বড়, এটা তোমাদের মনে রাখতে হবে, ভালো করে খেয়াল রাখবে, তাহলে মনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছো যে এই সূত্রটা ব্যবহার করবো, কারণ এখানে চাপ দেওয়া আছে, তাপমাত্রা বের করতে হবে। চাপ এবং তাপমাত্রার যে মিলিত সূত্র সেটা হচ্ছে এটা, তাহলে আমরা এটা ব্যবহার করব। তাহলে আমি এগুলো মুছে দিই, এটা আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য সূত্রগুলো লিখে দিলাম, তুমি ইচ্ছা করলে লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা ব্যবহার করি। T1 P1 to the power 1 minus gamma by gamma সমান T2 P2 to the power 1 minus gamma by gamma। আচ্ছা, আমরা এখান থেকে বের করব কি T2 এর মান, আমরা এখান থেকে T2 এর মান বের করব। তো দেখো T2 সমান লেখা যায় কি, T2 সমান T1 into P1 by P2 whole to the power 1 minus gamma by gamma। এখন আমরা মান বসিয়ে দিই, সবগুলো মান কিন্তু আমাদের জানা আছে, সবগুলো দেওয়া আছে। তো T1 এর মান হলো 310 into P1 হলো 3 by P2 হলো 6 whole to the power 1 minus 1.4 by 1.4। তাহলে এটা কি হয় দেখো, 310 into এটা ভাগ করলে আসে কত, হাফ to the power minus 0.4 by 1.4 এরকম আসে, half to the power minus 0.4 by 1.4। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে সরাসরি বের করে ফেলবো, ক্যালকুলেটরে আমরা এটা সরাসরি বের করে ফেলবো। তো হিসাব করলে তোমরা পেয়ে যাবে, এটা আসে 369.8 কেলভিন। তাহলে কি হলো যে শুরুতে তাপমাত্রা ছিল কত, 310, আর শেষে তাপমাত্রা দাঁড়ালো কত, 369.8 কেলভিন। তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যখন চাপ দ্বিগুণ করা হলো রুদ্ধতাপের ক্ষেত্রে, তখন তাপমাত্রার পরিবর্তন হলো, তাপমাত্রা পরিবর্তন হবে কিনা এটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে আমরা লাস্টে লিখে দেবো যে কি, যে তাপমাত্রা পরিবর্তন হবে। তো আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। আমরা দুইটা সমস্যার সমাধান করলাম। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখি এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটাও আমরা দেখব। আমি এটা মুছে দেই, আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমরা একটা প্রশ্ন দেখবো এখন। ল্যাবে অর্থাৎ ল্যাবরেটরিতে ইমন এবং সুমন দুজন ছাত্র একটি দ্বিপারমাণবিক আদর্শ গ্যাসকে একটি দ্বিপারমাণবিক গ্যাসকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বললো যে ল্যাবে ইমন ও সুমন দুজন ছাত্র একটি দ্বিপারমাণবিক গ্যাসকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 76 সেন্টিমিটার পারদ চাপে ও 76 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমস্ত ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন অর্ধেক হলো। যথাক্রমে সমস্ত ও
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন অর্ধেক করল। তো উদ্দীপকটা আমরা একটু ভালো করে বুঝে নিই। দুইজন ছাত্র তারা ল্যাবরেটরিতে কাজ করছে, তাদের নাম হচ্ছে ইমন ও সুজন। তারা একটা দ্বিপারমাণবিক গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। তো দ্বিপারমাণবিক গ্যাস বলার অর্থ এটা থেকে আমরা একটা তথ্য পাচ্ছি কি, এই ক্ষেত্রে গামার মান হবে 1.4। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে গামার মান এক পারমাণবিক গ্যাসের বেলাতে হচ্ছে 1.6, দ্বিপারমাণবিক গ্যাসের বেলাতে 1.4, আর বহু পারমাণবিক গ্যাস যেমন ওজোন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই ধরনের যে গ্যাস তাদের বেলাতে গামার মান হচ্ছে 1.33। তো দ্বিপারমাণবিক গ্যাস বলেছে। তো এই দ্বিপারমাণবিক গ্যাসকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 76 সেন্টিমিটার পারদ চাপে প্রথমে কি করলো, সমস্ত প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়ায় সে গ্যাসের আয়তন অর্ধেক করলো। আর সুমন কি করলো, ওই গ্যাসটাকে সে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই গ্যাসের আয়তন অর্ধেক করলো। দুইজন দুইভাবে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে এই গ্যাসের আয়তনকে অর্ধেক করলো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকটা আমরা ফার্স্টে ভালো করে বুঝে নিব। তোমরা খেয়াল রাখবে যে প্রথমেই আমরা প্রশ্নের দিকে যাবো না, প্রথমেই আমরা উদ্দীপকটা খুব ভালো করে বুঝে নিব। উদ্দীপকটা ভালো করে বুঝতে পারলেই প্রশ্নটা সমাধান করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। মনে রাখবে সবসময় যে প্রথমেই আমরা উদ্দীপকটা ভালো করে বুঝে নিব। তো এখন আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নে কি বলা হয়েছে, নয়ন কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির চূড়ান্ত চাপ কত হবে? কি হলো, গ নম্বর প্রশ্ন হচ্ছে নয়ন কর্তৃক সংঘটিত পরিবর্তনে চূড়ান্ত চাপ কত হবে? নয়ন যে সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্যাসটাকে আয়তন অর্ধেক করলো, তাহলে এই আয়তন অর্ধেক করার ফলে গ্যাসটির চূড়ান্ত চাপ কত হবে এটা জানতে চাওয়া হচ্ছে। এটা হলো গ নম্বর। আচ্ছা, এবার ঘ নম্বরটা দেখি। ঘ নম্বরে কি বলা হচ্ছে? ঘ নম্বরে বলা হচ্ছে কি যে উদ্দীপকের আলোকে ইমন এবং নয়ন এর মধ্যে কে বেশি কাজ করলো? ইমন হচ্ছে সংশ্লেষণ প্রক্রিয়া আর সুমন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ইমন এবং সুমনের মধ্যে কে বেশি কাজ করলো এটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের প্রশ্ন। তাহলে তোমরা প্রশ্নটা তুলে নাও। আর প্রশ্নটা একবার বলি, ল্যাবে ইমন ও সুমন দুজন ছাত্র একটি দ্বিপারমাণবিক গ্যাসকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 76 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমস্ত ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন অর্ধেক করলো। অর্থাৎ ইমন সমস্ত প্রক্রিয়ায় গ্যাসটাকে আয়তন অর্ধেক করলো, আর সুমন কি করলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটার আয়তন অর্ধেক করলো। দুইজন দুই প্রক্রিয়ার মাধ্যমে। এখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে সুমন কর্তৃক সংঘটিত পরিবর্তনে চূড়ান্ত চাপ কত হবে? সুমন যে পরিবর্তনটা ঘটালো, অর্থাৎ সেই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করলো, এই প্রক্রিয়ার ফলে চূড়ান্ত চাপটা কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে গ। আর ঘতে বলা হচ্ছে কি যে ইমন এবং সুমনের মধ্যে কে বেশি কাজ করলো। দুজনের ক্ষেত্রেই সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করতে হবে, তারপরে কে বেশি কাজ করলো সেটা মান আমরা পেয়ে যাবো। তাহলে আমরা সমাধান শুরু করি। আমি গ ঘ মুছে দিচ্ছি, উদ্দীপকটা রেখে ওটা আমাদের লাগবে। তাহলে প্রথমে চাপ ছিল 76 সেন্টিমিটার পারদ চাপ। তারপরে আমরা ধরে নিই যে শুরুতে আয়তন ছিল V1, তাহলে শেষে আয়তন কত হবে? অর্ধেক, অর্থাৎ V1 এর অর্ধেক হবে, শেষ আয়তন হবে V1 এর অর্ধেক। তাহলে আমরা এভাবে লিখতে পারি কথাটা, আদি আয়তন V1 হলে শেষ আয়তন
v2 সমান v1 বাই 2, তাই না? v1 বাই 2। এই ক্ষেত্রে শেষ চাপ p2, শেষ চাপ p2 কত হয়? শেষ চাপ p2 এটা কত, এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখন এখানে দেখতেই পাচ্ছি যে এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সুমন যে করেছে সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কাজে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে p এবং v মিলে যে সূত্র হয়, আমরা একটু আগে এই সূত্র ব্যবহার করেছি। তো আমরা এখানে লিখতে পারি কি p1 v1 টু দা পাওয়ার গামা সমান p2 v2 টু দা পাওয়ার গামা। আমরা p2 এর মান নির্ণয় করব, সাজিয়ে লিখি p2 সমান p1 v1 টু দা পাওয়ার গামা বাই v2 টু দা পাওয়ার গামা। তাহলে মানগুলো বসিয়ে দিলে কি হয় দেখো, আমি এই জিনিসটা একটু সাজিয়ে লিখি, বা p2 সমান p1 এর মান হলো 76 ইনটু এটাকে আমরা একসাথে কি লিখতে পারি v1 বাই v2 হোল টু দা পাওয়ার গামা, তাই না? এই v1 বাই v2 হোল টু দা পাওয়ার গামা লিখতে পারি এটাকে। তাহলে v1 বাই v2 এর মান হচ্ছে কত? v2 এর মান v1 বাই 2 হোল টু দা পাওয়ার গামা মানে 1.4। আগে বলেছি এটা যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, যেখানে বলা হয়েছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4। তাহলে আমরা এখানে হিসাব করি কি হয় 76 ইনটু এই v1 কাটা যায়, 2 টা উল্টে গিয়ে উপরে চলে আসে 2 টু দা পাওয়ার 1.4। অর্থাৎ এটা যদি হিসাব করলে পেয়ে যাবে এটা আসে 113.5 এত সেন্টিমিটার পার চাপ, 113.5 সেন্টিমিটার পার চাপ। তাহলে কি হচ্ছে যে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ইমন ওই গ্যাসটার আয়তন অর্ধেক করলো, তখন সেই সুমন যখন আয়তন অর্ধেক করলো, তখন সেই গ্যাসের শেষ চাপ, চূড়ান্ত চাপ, সেটা হবে 113.5 সেন্টিমিটার পার চাপ। এই হচ্ছে গয়ের। আচ্ছা, তো আশা করছি তোমরা তুলে নিচ্ছ এটা। তাহলে আমরা ঘ নাম্বারটা যাই। তো ঘ নম্বর প্রশ্নটা ছিল কি যে ইমন এবং সুমনের মধ্যে কে বেশি কাজ করছে, অর্থাৎ দুজনের ক্ষেত্রেই আমরা কাজের পরিমাণ নির্ণয় করব, কাজের পরিমাণ কার ক্ষেত্রে বেশি এটাই জানতে চাওয়া হয়েছে। তো তাহলে আমরা দেখি প্রথমে আমরা ইমনের ক্ষেত্রে কাজের পরিমাণ কত এটা আমরা নির্ণয় করি প্রথমে। তো এখানে আমরা আদি তাপমাত্রা কি পেয়েছি টি, বা শুরুতে তাপমাত্রা, এটা এই জন্য আমরা এটাকে T1 বলি। T1 সমান কি লিখতে পারি 30 + 273 কেলভিন, অর্থাৎ 303 কেলভিন। আচ্ছা, এখানে মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা n = 1। আমরা এখানে 1 মোল গ্যাস নিয়ে পরীক্ষা করছি, এই জন্য আমরা মোল সংখ্যা n = লিখব 1। তারপরে এখানে আদি আয়তন v1 হলে শেষ আয়তন v2 = v1 বাই 2। এটা আমরা আগে এই রাশিটা ব্যবহার করেছি যে আদি আয়তন যদি v1 হয়, শেষ আয়তন v2 হচ্ছে v1 এর অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ কত এটা আমরা নির্ণয় করব। কাজ dw = what। আচ্ছা, তো সমষ্ণ প্রক্রিয়া বলাতে কাজের যে সূত্র, এটা তোমরা নিশ্চয়ই জানো, আমি সূত্রটা লিখে দিচ্ছি। তো আমরা জানি dw সমান nRT ln v2 বাই v1। nRT ln v2 বাই v1, এখানে আমরা তাপমাত্রাটাকে T1 ধরেছি, এই জন্য nRT1 লিখলাম। তো nRT1
ln v2 by v1। ln বলতে লগ, ন্যাচারাল লগ বোঝায়। অনেকে এটাকে লন বলে, লন কথাটা ভুল। ln ন্যাচারাল লগারিদম, এটা মনে রাখবে তোমরা। তো nRT1 ln v2 by v1। এখন আমরা এখানে মান বসিয়ে দিই। n এর মান হচ্ছে 1, আর তো তোমরা জানো এটা ধ্রুবক 8.314, t1 হলো 303 ইনটু ln v2 by v1। এখানে দেখো v2 এর মান, v2 by v1 এখান থেকে পাওয়া যায় কি, v2 by v1 এর মান হচ্ছে হাফ থাকবে, তাহলে ln হাফ, এখানে হবে কি ln হাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সম্পূর্ণটা হিসাব করি, হিসাব করলে পাওয়া যাবে -5823.25 এত জুল। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ হচ্ছে -5823.25 জুল। এখানে যে মাইনাস চিহ্নটা, এটা কি বোঝাচ্ছে? এটা মাইনাস আসার নিশ্চয়ই একটা কারণ আছে। মাইনাসটা বোঝাচ্ছে যে এই ক্ষেত্রে সম্পাদিত কাজ হচ্ছে ঋণাত্মক। কেন? তোমাদের নিশ্চয়ই বলেছিলাম আমি যে যখন কোনো একটা গ্যাস আয়তনে প্রসারিত হয় তখন সে বাইরের কোনো বস্তুকে গিয়ে ধাক্কা দেয়, ফলে সেক্ষেত্রে কাজটা আমরা ধরি কি ধনাত্মক। এই ক্ষেত্রে কিন্তু গ্যাসটার আয়তন সংকুচিত হচ্ছে, অর্থাৎ গ্যাসটা কিন্তু নিজে কাজ করছে না, বাইরের কোনো বস্তু এটার উপর এসে উল্টাভাবে কাজ করছে। সেই কারণে এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে ঋণাত্মক। যখন গ্যাসের আয়তন প্রসারিত হয় তখন গ্যাস দ্বারা সম্পাদিত কাজ বা সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ হচ্ছে ধনাত্মক, আর যখন গ্যাসের আয়তন সংকুচিত হয় তখন সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ হবে ঋণাত্মক। এখানে এই মাইনাস চিহ্নটা এটাই বোঝাচ্ছে যে এই ক্ষেত্রে আয়তন যেহেতু সংকুচিত হয়েছে, ফলে এখানে সম্পাদিত কাজ হবে ঋণাত্মক, কাজ হবে ঋণাত্মক। আচ্ছা, তাহলে আমরা এখানে ইমনের ক্ষেত্রে সম্পাদিত কাজের পরিমাণ কত এটা আমরা নির্ণয় করলাম, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার আমরা দেখবো সুমনের ক্ষেত্রে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের পরিমাণ কত হয় সেটা আমরা দেখবো। তাহলে আমি এটা মুছে দেবো, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করবো, সেক্ষেত্রে আমাদের প্রথমে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন ছিল, সেটা থেকে শেষ তাপমাত্রা কত সেটা বের করতে হবে। এক্ষেত্রে আমাদের শেষ তাপমাত্রা প্রয়োজন, আমরা তাপমাত্রাটা বের করে নেব। তাহলে দেখো T1 সমান 303 কেলভিন, V1 একবার লিখে দিই, V2 সমান V1/2, অর্থাৎ শেষ আয়তন হচ্ছে আদি আয়তনের অর্ধেক। এটা এখান থেকে আমরা এর শেষ তাপমাত্রা T2 কত হয় সেটা আমরা নির্ণয় করব। T2 = 1, এটা আমরা নির্ণয় করব। তো দেখো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আগে বলেছি এই সুমন সে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসটাকে সংকুচিত করেছে, ফলে এক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কি T1 V1 to the power gamma minus 1 সমান T2 V2 to the power gamma minus 1, এটা আমরা জানি। আচ্ছা, এখান থেকে আমরা T2 কি লিখতে পারি? T2 সমান T1 V1 to the power gamma minus 1 by V2 to the power gamma minus 1, সাজিয়ে দিলাম সূত্রটাকে। তাহলে এখান থেকে T2 সমান কি লেখা যায়? T2 সমান T1 into V1 by V2 whole to the power gamma minus 1। T1 হচ্ছে 303 into V1 by V2, V1 এর মান আর V1 by V2 এর মান হচ্ছে 2 আসবে, ভাগ করলে তোমরা পেয়ে যাবে V1 by V2 এর মান হচ্ছে 2 to the power 1.4 minus 1। তাহলে এখানে হিসাব করো 303 into 2 to the power 0.4 এরকম আসে। তো এটা হিসাব করলে মোটামুটি এরকম আসবে 369.2 কেলভিন। তাহলে শেষ তাপমাত্রা কি দাঁড়ালো? 369.2 কেলভিন। আদি তাপমাত্রা হচ্ছে 303 কেলভিন। তাহলে এই ক্ষেত্রে সম্পাদিত কাজ dw প্রাইম, আমি এটাকে dw ধরেছি, এটাকে dw প্রাইম ধরলাম। এই ক্ষেত্রে সম্পাদিত কাজ, এটা সূত্র আমরা ব্যবহার করব, এটা
nr into t1 minus t2 by 1 minus gamma। তাহলে n এর মান তো 1 into 8.314 into t1 এর মান 303 minus 369.2 by 1 minus 1.4। এই হচ্ছে আমাদের কাজের পরিমাণ। তাহলে তোমরা হিসাব করে ফেলো দ্রুত। আমি হিসাব করে রেখেছি, আমি মানটা বসিয়ে দিচ্ছি। dw প্রাইম এটার মান আসবে 4432.5 জুল। এটার মান আসে এরকম 432.5 জুল। তাহলে এই ক্ষেত্রে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে 432.5 জুল। আর আগেরটাতে সম্পাদিত কাজের পরিমাণ ছিল মাইনাস একটা মান ছিল। তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে সম্পাদিত কাজ সেটা হলো, আমরা এখানে কিন্তু চিহ্ন বিবেচনা করবো না। এখানে মনে রাখবে যে যখন আমরা তুলনা করবো যে কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি বা কোন ক্ষেত্রে কাজের পরিমাণ কম, সেক্ষেত্রে আমরা শুধু মান বিবেচনা করবো। তাহলে মানের বিবেচনা দেখা যাচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বেলাতে কাজের পরিমাণ কম। তাহলে আমরা বলবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পাদিত কাজ কম, অর্থাৎ কে বেশি কাজ করেছে? তাহলে ইমন বেশি কাজ করেছে, তাই না? তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে যে ইমন আর সুমনের মধ্যে কে বেশি কাজ করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমন আর সুমনের মধ্যে ইমনই বেশি কাজ করেছে। এটা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে যে কে বেশি কাজ করেছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো রয়েছে এগুলো দিয়ে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমরা শিখলাম। তো তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে, নিশ্চয়ই তোমরা সবগুলো ভালোভাবে উত্তর করছো। তার মধ্যেও পড়াশোনা করতে হবে। অ্যাসাইনমেন্ট গুলো তোমরা অবশ্যই জমা দেবে ঠিকঠাক, সেই সঙ্গে আবার নিজেরাও পড়াশোনা করবে, ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তো তোমাদের পরবর্তী ক্লাসে আমি রিভিশন শুরু করব প্রথম পত্র থেকে। প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা, প্রথম পত্রের গতিবিদ্যা আমি রিভিশন ক্লাস শুরু করব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। ততদিন ভালো থেকো এবং সবাই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে। আমি তোমাদের কাছে সবসময় এটা চাইবো যে তোমরা অবশ্যই ভালোভাবে ক্লাস করবে, ভালোভাবে পড়াশোনা করবে এবং অনলাইন যে ক্লাসগুলো চলছে এগুলো তোমরা নিয়মিতভাবে অংশগ্রহণ করবে। তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।